আবারও কুমিল্লা সিটির অভিভাবকের দায়িত্বে বিএনপির সাক্কু। বিজয়ী হয়ে ইসির বিরুদ্ধে নানা অভিযোগ, অভিনন্দন জানালেন সীমা। নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি সিইসির। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া কুমিল্লা সিটি নির্বাচনের ভোট গ্রহণের পরিবেশ ছিল সন্তোষজনক, মত বিশেষজ্ঞদের। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকার প্রশংসা। মৌলভীবাজারের ফতেপুরে জঙ্গি আস্তানায় নারী শিশুসহ 7 থেকে 8 জন নিহত, সবাই নব্য জেএমবির সদস্য। ব্রিফিংয়ে পুলিশ। বড়হাটে অভিযান শুক্রবার, কুমিল্লায় নির্বাচনের পর। বাগেরহাটের পানগুছি নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরো 9 জনের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে 14। নারায়ণগঞ্জে ট্রলার ডুবিতে 4 জনের লাশ উদ্ধার। এবং হবিগঞ্জে সেতু ভেঙে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ, বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে বেশ কয়েকটি ট্রেন। প্রবাসের সময় সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। টানা দ্বিতীয় মেয়াদে কুমিল্লা সিটির মেয়রের দায়িত্ব পালন করবেন বিএনপির মনিরুল হক সাক্কু। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে 101টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে তিনি পেয়েছেন 68,948 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন 57,863 ভোট। তবে বিজয়ী হলেও সাক্কু নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। অন্যদিকে সাক্কুকে অভিনন্দন জানিয়ে ফল মেনে নেবার ঘোষণা দিয়েছেন সীমা। অপেক্ষার পালা শেষ, তাই উল্লাস বিজয়ের। সব জল্পনা কল্পনা আর সমীকরণের অবসান ঘটিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হলেন বিএনপির মনিরুল হক সাক্কু। টানা 8 ঘন্টার ভোট গ্রহণ শেষে বিকেল 4টায় শুরু হয় গণনা। এরপর যতই সময় গড়িয়েছে ততই উৎকণ্ঠা বেড়েছে প্রার্থী ও কর্মী সমর্থকদের মধ্যে। 103টি কেন্দ্রের মধ্যে 2টি স্থগিত হওয়ায় 101টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়। বিএনপির সাক্কু পেয়েছেন 68,948 ভোট। অন্যদিকে তার নিকটতম প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার ভোট 57,863। ভোট গ্রহণ শেষে 5 ঘন্টারও কম সময়ে ফল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। 101টি ভোট কেন্দ্রের ফলাফল, সম্মিলিত ফলাফল: আঞ্জুম সুলতানা নৌকা প্রতীক 57,863, মোহাম্মদ মনিরুল হক ধানের শেষ 68,948। আগামীকাল সকাল 11টায় বেসরকারি ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে নির্বাচিত হলেও নানা অভিযোগ করেন বিএনপির সাক্কু। মানুষের বিপদ খারাইছিলাম, মানুষের কথা কইছে, এটা কিছু 10% পাইছে, বাকিটা ধানের শেষ। আমি তো অবশ্যই কিনা একটা মার খেলে করছি এক, কিন্তু দুঃখ একটা নির্বাচন কমিটির প্রধান কি করছে সাধারণ জনগণ দেখছে। আইন শৃঙ্খলা পুরো ব্যর্থ, সম্পূর্ণ ব্যর্থ। নাহলে এতুরি কেন্দ্রে তারা অতিরিক্ত, এটা মানে গেরিলা যুদ্ধ দেখছেন না, 1,70,000 ভোট কাজ হইতো, আমি 1,20,000 ভোট পাইতাম। অবশ্য আওয়ামী লীগের সীমা ফলাফল মেনে নেওয়ার ঘোষণা দিয়ে বিজয়ী প্রার্থীকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এটা আমার কোনো অভিযোগ না, আমি শুধু এতটুকুই বলবো যে নির্বাচন কমিশন এবং প্রশাসন তাদের নিরপেক্ষতা প্রমাণ করতে যে সরকারি প্রার্থী হিসেবে আমার প্রতি বৈরী আচরণ করেছে। যে কোনো ধরনের সহযোগিতার জন্য উনি আমাকে যখনই ডাকবেন আমাকে পাবেন কাছে। 4 লক্ষাধিক মানুষের শহর কুমিল্লায় ভোটার ছিলেন 2 লাখের কিছু বেশি। এর আগে 2012 সালেও মেয়র হন সাক্কু। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ। এর আগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হয় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। তবে কয়েকটি কেন্দ্র থেকে পাওয়া গেছে বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের খবর। দিনব্যাপী উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। সকাল 8টা থেকে কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের লম্বা লাইন। 27টি ওয়ার্ডে 103টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 2012 সালের পর এটি দ্বিতীয়বারের মতো নগরপিতা নির্বাচন, তাই উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না ভোটারদের মধ্যে। শান্তিপূর্ণভাবে ভোট দিলাম, খুব ভালো লাগতো। দেশের উন্নয়নের জন্য আমরা ভোটটা দিতে আসছি। এলাকার উন্নয়ন কাজ করতে পারবো বলে তো মনে করি দিয়েছি ইনশাআল্লাহ। 53.4 বর্গ কিলোমিটারের এই
শহরে বর্তমানে রয়েছে 4 লক্ষাধিক মানুষের বসবাস। ভোটার 2,07,566 জন। এবারের নির্বাচনে প্রথমবারের মতো দলীয় প্রতীকে অংশ নেয় মেয়র প্রার্থীরা। ছিল প্রার্থীদের মাঝে অভিযোগ পাল্টা অভিযোগ। সকালে নিজেদের নির্বাচনীয় এলাকায় ভোট দেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী আঞ্জুমান সুলতানা সীমা। জানান কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটাররা যে রায় দেবেন তা মেনে নেবেন। অন্যদিকে নির্বাচন নিয়ে অভিযোগ ছিল বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুল ইসলাম শাকুর। এদিকে নির্বাচন চলাকালীন সময়ে ককটেল বিস্ফোরণের কারণে 2টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এই কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও তা সার্বিক নির্বাচন পরিস্থিতিতে তেমন প্রভাব ফেলেনি। আমরা এই বিষয়গুলো তদন্ত করছি, দেখছি। আপনি যেটা বলছেন আইন শৃঙ্খলা আমাদের আওতার বাইরে গিয়েছে, কথাটি সত্য নয়। আমরা প্রিজাইডিং অফিসারের কাছে বক্তব্য পাবো, বক্তব্য পাওয়ার পরে আমরা আমাদের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত জানি। এবারে নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 4 জন প্রার্থী। কাউন্সিলর 114 জন এবং 40 জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী অংশ নিয়েছেন এই নির্বাচনে। ফেরদৌস লিপি, সময় সংবাদ। কুমিল্লা সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার মাধ্যমে নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে নির্বাচন কমিশন শতভাগ সফল হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার খান মোহাম্মদ নুরুল হুদা। বৃহস্পতিবার বিকেলে ইসি সচিবালয়ে ভোট গ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন কেন্দ্রে কোথাও কোথাও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার উদ্যোগ প্রচেষ্টা করা হয়েছিল, ব্যর্থ প্রচেষ্টা, সেগুলো আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছি। বিএনপি থেকে আমাদের কাছে ফ্যাক্স পাঠিয়েছে, ওই যেগুলো তারা সমাধান করেছেন সেগুলো তো আমরা সেগুলো পরীক্ষা করেছি। সচিব সাহেব সেগুলো মনিটর করেছেন এবং মাঠের সাথে কম্পেয়ার করে দেখেছেন যে তার অধিকাংশ যে তাদের এইগুলো আপত্তিগুলো ছিল সেগুলো অধিকাংশই সঠিক ছিল না। ব্যাপক কোনো কিছু হয়নি, আমরা তো শতভাগ সফল দাবি করি। বেশ কিছু ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগ এলেও সার্বিকভাবে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকাকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। নতুন নির্বাচন কমিশনের নির্বাচনের মাধ্যমে উতরে যাবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। শাতিলা শারমিনের রিপোর্ট। দলীয় প্রতীক নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন প্রধান 2 রাজনৈতিক দলের জন্য ছিল অগ্নি পরীক্ষা। আর বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এটি প্রথম বড় কোনো নির্বাচন হওয়ায় নিরপেক্ষতা এবং গ্রহণযোগ্যতার প্রশ্ন ছিল সবচেয়ে বেশি। নির্বাচন বিশেষজ্ঞদের মতে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোট গ্রহণের পরিবেশ সন্তোষজনক ছিল। শেষের দিকে এসে কিছু কিছু অতি উৎসাহী সমর্থকদের মধ্যে একটু অস্থিরতা উত্তেজনা ছড়িয়ে পড়েছিল এবং সেটা হয়তো নিয়ন্ত্রণের বাইরে গিয়েছে বলে আমার মনে হয় না। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে এবং এটাই মানুষ আশা করে। এদিকে কমিশনের কিছু পদক্ষেপকে দীর্ঘমেয়াদে বিশ্লেষণের প্রয়োজন হলেও মোটা দাগে এ নির্বাচন হুদা কমিশনকে গ্রহণযোগ্য করবে বলেও ধারণা সাবেক এ নির্বাচন কমিশনারের। দুপুরের দিক থেকেই দেখলাম কিছু অভিযোগ আসা শুরু হলো। ওই জায়গাতে জানতে চাইবো যে কি অ্যাকশনের পরে নেওয়া হলো। কনফিউশন গুলো রিমুভ না হওয়া পর্যন্ত সঠিক মূল্যায়ন করা ঠিক হবে না। একটা গ্যাস ওয়ার্ক বলা যেতে পারে যে নির্বাচনটা মোটামুটি সুষ্ঠু হয়েছে। আমার মনে হয় যে তারা উতরে যাবেন এবারে। গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে কমিশনকে আরো শক্তিশালী করার আহ্বান বিশেষজ্ঞদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। আগামী জাতীয় নির্বাচনের আগেই সমমনা ইসলামী দলগুলোকে নিয়ে মহাজোট গঠন করবে জাতীয় পার্টি, ঘোষণা এরশাদের। এবং 6 এপ্রিলের মধ্যে হাজারীবাগের সব ট্যানারি কারখানা সাভারে সরানোর নির্দেশ। জানাতে হবে আপিল বিভাগকে। জরিমানার বিষয়ে আদেশ 9 এপ্রিল। 44 ঘন্টা পর বৃহস্পতিবার শেষ হল মৌলভীবাজারের ফতেহপুরে অপারেশন হিটব্যাক। আত্মঘাতী বিস্ফোরণে 7 থেকে 8 জন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। এদের মধ্যে শিশুও রয়েছে বলে ধারণা পুলিশের। বড়হাট এলাকার ঘিরে রাখা বাড়িটিতে শুক্রবার ভোর থেকে অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি শাহ অলিদুর রহমানকে সঙ্গে নিয়ে ইকরামুল কবিরের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন নৌশাদ আহমেদ চৌধুরী। বৃহস্পতিবার ভোরে প্রচণ্ড বৃষ্টির কারণে মৌলভীবাজারের ফতেহপুরের নাসিরপুরের বাড়িটিতে অপারেশন ফিডব্যাক শুরু হতে দেরি হয়। আবহাওয়া স্বাভাবিক হলে সকাল 10টার পরে বাড়িটিতে আবারও অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
বেলা 12:30 থেকে বাড়িটি থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর বিকেলে অপারেশন ফিডব্যাক শেষ হওয়ার ঘোষণা দেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। ব্রিফিংয়ে জানানো হয় অভিযানে 7 থেকে 8 জঙ্গি নিহত হয়েছে এবং তারা সবাই নব্য জিএমবির সদস্য। তারা শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে আমরা যেটা মনে করছি, কারণ এর থেকে আবার গন্ধও বেরিয়েছে, তো আমরা যেটা ধারণা করছি কাল যখন সোয়াট প্রথম অভিযান শুরু করে তখন যখন দেখে যে তারা পালানোর কোনো পথ নাই, তখনই সম্ভবত তারা সপরিবারে বিস্ফোরণ ঘটিয়ে আত্মহনন করেছে। আমাদের কাছে মনে হয়েছে 7 থেকে 8টি ডেড বডি সেখানে ছড়িয়ে আছে, বিভিন্ন বয়সের, পুরুষ আছে, মহিলা আছে, সব মিলিয়ে। আতিয়া ভবনের জঙ্গিরা এবং এই জঙ্গিরা মনে হচ্ছে একই গ্রুপের, অর্থাৎ নব্য জেএমবির, অর্থাৎ একই সংগঠনের তারা সদস্য। বড়হাট এলাকার বাড়িটি এখনো ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। শুক্রবার সকালে এই বাড়িটিতে অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান। এই কাজটি প্রাথমিকভাবে শেষ হলো, এরপর আমরা ওই অভিযানটি পরিচালনা করব। তো সেই ক্ষেত্রে আমাদের যারা অভিযান পরিচালনাকারী দল অর্থাৎ সোয়াট, তারা ওইটি রেকি করে প্রয়োজনীয় পরিকল্পনা করে পরবর্তীতে অভিযান শুরু করবেন। 44 ঘন্টার অভিযান শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। অভিনন্দন জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। আজকে 2 দিনে আমরা মুক্ত হয়েছি ভাই, বুঝছেন নি? এলাকার মানুষের টেনশন মুক্ত হয়েছে ভাই। এইরকম জানো আর কেউ এই রাস্তায় কেউ অগ্রসর না হয় আর কি। আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অশেষ ধন্যবাদ জানাই, তারা সফলভাবে এই মিশনটা সাকসেসফুল করেছেন। মঙ্গলবার গভীর রাতে ফতেপুর ও বড়হাটের 2টি বাড়ির চারপাশে অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এক পর্যায়ে 2টি বাড়ি থেকে পুলিশের উপর গ্রেনেড নিক্ষেপ করে জঙ্গিরা। এই সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে পরে নাসিরপুরের বাড়িতে বুধবার সন্ধ্যায় অভিযান শুরু করা হলেও রাতে তা স্থগিত করে আইন শৃঙ্খলা বাহিনী। ইকরামুল কবির, সময় সংবাদ, মৌলভীবাজার। এদিকে জঙ্গি আস্তানা সন্দেহে কুমিল্লার কোটবাড়ি এলাকায় একটি বাড়ি গত বুধবার থেকে ঘিরে রেখেছে কাউন্টার টেররিজম ইউনিট। নির্বাচনের পরেই সেখানে অভিযান চালানো হবে। পুলিশ জানায় চট্টগ্রাম থেকে আটক এক জঙ্গির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই বাড়িটি ঘিরে রাখা হয়। 3তলা ভবনটিতে একজন জঙ্গি রয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা পুলিশ সুপার। এছাড়া বাড়িটির ভেতরে বিপুল পরিমাণ বিস্ফোরক রয়েছে বলেও ধারণা তাদের। এরই মধ্যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিলেটের আতিয়া মহলে নিহতদের লাশ শনাক্ত করতে জঙ্গি মুসার মায়ের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে সিলেটে পৌঁছায় জঙ্গি মুসার পরিবারের সদস্যরা। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নমুনা সংগ্রহ করা হয়। আতিয়া মহলে নিহত জঙ্গিদের মধ্যে নব্য জেএমবির প্রধান মুসা রয়েছে বলে ধারণা পুলিশের। জঙ্গিদের লাশ বিকৃত হয়ে যাওয়ায় ডিএনএ পরীক্ষা করা হচ্ছে বলেও জানায় তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডিয়ান পার্লামেন্টের সদস্য নাথানিয়েল ইরস্কিন স্মিথ। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎ হয়। এ সময় দুই দেশের আর্থসামাজিক, রাজনীতি, অর্থনীতি, শিল্প বাণিজ্য সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান। জঙ্গি হামলা চালিয়ে বর্তমান সরকারকে ক্ষতিগ্রস্ত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। জঙ্গি দমনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সফল বলেও জানান তিনি। এ পর্যন্ত সব অভিযানে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা সফলভাবে পরিচালিত করেছে। এই সরকার অনেক শক্তিশালী সরকার। এইসব বিচ্ছিন্ন সাম্প্রদায়িক অপশক্তি, উগ্রবাদী তৎপরতা সরকারকে তার লক্ষ্য থেকে সরাতে পারবে না।
সিলেটে জঙ্গি বিরোধী অভিযান সম্পর্কে মন্তব্য করে বেগম খালেদা জিয়া জঙ্গিদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। জঙ্গিদের নির্মূল করার পাশাপাশি খালেদা জিয়াকেও রাজনীতি থেকে বিদায় জানাতে হবে বলেও এ সময় তিনি মন্তব্য করেন। সিলেটে জঙ্গি বিরোধী অভিযান চলাকালে তিনি বলেছেন যে ওরা জঙ্গি কিনা এই ধরনের বক্তব্য আসলে জঙ্গিদের প্রতি সহানুভূতি প্রকাশ করারই সামিল এবং জঙ্গিদেরকে মানসিকভাবে উজ্জীবিত করতে, উস্কানি দিতে এই বক্তব্য বেশি সাহায্য করে। জঙ্গিদের প্রতি খালেদা জিয়ার এই সহমর্মিতা কেন? বেগম জিয়া কি জঙ্গিদের নিয়ে ক্ষমতায় যেতে চান? জঙ্গি সমর্থন ছাড়া কি খালেদা জিয়া ও তার দল অসহায়? জঙ্গিদের যেমন নির্মূল ও ধ্বংস করতে হবে, তিনি জঙ্গি প্রতিনিধি খালেদা জিয়াকেও রাজনীতি থেকে সম্পূর্ণভাবে বিদায় জানাতে হবে। উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে বিএনপি জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর লালবাগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। এ সময় খাদ্যমন্ত্রী জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, সন্তানরা যেন বিপথে না যায়, অভিভাবকদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিএনপি জামাত ছাড়া, একটি বিশেষ গোষ্ঠী ছাড়া সমস্ত মানুষ আজকে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। জাতীয় ঐক্য ইতিমধ্যেই গড়ে উঠেছে, কাজেই বিএনপির সাথে ঐক্য করার কোনো প্রশ্নই আসে না। ইতিমধ্যেই জাতীয় ঐক্য গড়ে উঠেছে। বিএনপি আজকে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের মদতদাতা, জঙ্গিবাদের অর্থের যোগানদাতা। এদের সাথে কোনো আলোচনা নয়, এদের সাথে কোনো সলা পরামর্শ নয়। এদেরকে বাদ দিয়ে সমস্ত মানুষ আজকে ৭১ যেমনিভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, তেমনিভাবে শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। ইসলামের অপব্যাখ্যা করে কোমলমতি ছেলেদের ধ্বংস করা হচ্ছে। আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, আপনাদের সন্তানদের প্রতি আপনারা লক্ষ্য রাখবেন। কেবলমাত্র মাদ্রাসায় জঙ্গি তৈরির কারখানা নয়, জঙ্গি তৈরি হচ্ছে আজকে ইংলিশ পড়ুয়া ছেলে মেয়েরা আজকে জঙ্গি হচ্ছে। আপনার সন্তানরা আজকে যদি আপনার সন্তানদের মধ্যে হঠাৎ কোনো অকস্মাৎ অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেন, ব্যবস্থা গ্রহণ করবেন, আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন। আপনার বাসায় কারা ভাড়াটিয়া আছে, সেই অপরিচিত ভাড়াটিয়াদের ভাড়া দেওয়ার আগে আপনার থানায় তাদের পরিচিতি লিপিবদ্ধ করে তারপর ভাড়া দেবেন। প্রবাসের সময় আরো থাকছে। শেষ ওয়ানডের আগে কলম্বোতে অনুশীলন করেছে বাংলাদেশ দল। সেরাটা উজাড় করে দিতে পারলে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় সম্ভব বললেন হাথুরু সিংহে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য সমমনায় ইসলামী দলগুলো সহ বেশ কিছু রাজনৈতিক দল নিয়ে মহাজোট করবে তার দল। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সমমনা 34টি ইসলামী রাজনৈতিক দলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যান। অনুষ্ঠানে তিনি বলেন, গুম খুন সহ দেশে যে পরিস্থিতি বিরাজ করছে তা থেকে শান্তি ফিরিয়ে আনতে ইসলামী মূল্যবোধকে জাগ্রত করতে হবে। এর আগে ছোট বড় 34টি ইসলামী রাজনৈতিক দল মিলে জাতীয় ইসলামী মহাজোট নামে জোটের আত্মপ্রকাশ করে। অনেকেই আমার সাথে যোগাযোগ করেছে, এরা একটা মহাজোট করেছে। 34 দল দিয়ে জোট করা যায় না, সেটা ওরা একটা জোট করছে, হয়তো আমাদের সন্তানরা আসবেন আলোচনার মাধ্যমে। মহাজোট ভেঙে মহাজোট নেই, আমি বিরোধী দল। মহাজোট তো না, আমি মহাজোট করবো, আমি বিরোধী দল। মহাজোটে তো আপনি ছিলেন, ছিলাম। এখন কি আপনি কোনো জোট করবেন কিনা এদেরকে নিয়ে? আমি তো মহাজোটে নাই, এখন বিরোধী দল। জোট করতে চাচ্ছি, আমরা এদের সাথে জোট করতে চাচ্ছি সবাইকে মিলে। এবার প্রবাসের খবর। বাংলাদেশের 17 বছরের শারমিন আক্তার এবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সাহসী নারী 2017 পুরস্কার পেয়েছেন। মাত্র 15 বছর বয়সে পরিবার থেকে বিয়ে দেওয়ার চেষ্টাকে সাহসিকতার সঙ্গে রুখে দেন শারমিন আক্তার। একই সঙ্গে অব্যাহত রাখেন লেখাপড়া, যা একরকম চাপের মধ্যে থাকা বিশ্বের সব মেয়েদের জন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে। এবছর শারমিন ছাড়াও ভিয়েতনামের ব্লগার নগুয়ায়েন নুসনহ 12 নারীকে এ পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত উপপররাষ্ট্রমন্ত্রী থমাস অনুষ্ঠান সঞ্চালনা করেন।
স্মরণীয় নারীদের সম্মানিত করতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। তাদের প্রত্যেকের জীবনে এমন কিছু গল্প আছে যা আমাদেরকে অনুপ্রাণিত করে, মানসিক শক্তি যোগায়। আজকের এই সাহসী নারীরা নিজের এবং অন্যের অধিকার রক্ষায় কাজ করছেন। সব ধরনের নারী সহিংসতার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। সব ধরনের সহিংসতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পরিষ্কার বার্তা, বিশ্বে যা কিছু ঘটছে তার উপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। বৈরী পরিস্থিতি থেকে বের হয়ে আসতে যারা আমাকে সহযোগিতা করেছেন, এই মুহূর্তে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমার পরিবার, বন্ধু বান্ধব এবং যাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি। তাদের সহযোগিতা ছাড়া কঠিন বাস্তবতা অতিক্রম করতে পারতাম না। বাংলাদেশে জঙ্গিবাদ চাঙ্গা হতে দেয়া হয়নি এবং দেয়া হবেও না বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বুধবার রাতে সংযুক্ত আরব আমিরাতে দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যথেষ্ট সচেষ্ট রয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। বলেন, বিএনপি জামায়াত বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর চেষ্টা করে যাচ্ছে। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। আইয়ুব আলী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইফুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান। বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত মন্তব্য করায় নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনার পণ্ড হয়ে গেছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বাংলা ক্লাব এবং বাংলাদেশিদের প্রতিষ্ঠিত আর্চার ব্লাড সেন্টার ফর ডেমোক্রেসির উদ্যোগে সেমিনার পরিচালনা করেন সংগঠনের সভাপতি ডক্টর দিনা সিদ্দিকী। বাংলাদেশ ডেমোক্রেসি কনফারেন্স 2017 শীর্ষক সেমিনারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতামূলক সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করেন সাউথ এশিয়া অ্যাট দ্য হেরিটেজ ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থ এবং ভৌগোলিক রাজনীতি বিষয়ক রিসার্চ ফেলো লিসা কার্টিজ। আলোচনার এক পর্যায়ে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বললে উপস্থিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবাদ জানায়। পরে হট্টগোলের মুখে পড়ে সেমিনারটি বন্ধ হয়ে যায়। কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি আজম পাশা চৌধুরী রুমেলকে সংবর্ধনা দিয়েছে সৌদি আরব প্রবাসী কোম্পানীগঞ্জ যুবলীগ। বৃহস্পতিবার রিয়াদের ক্লাসিক হোটেলের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে যে কোনো নির্বাচনই সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। বিএনপি জামায়াত জোটের অপপ্রচার নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে পারবে না। প্রবাসী কোম্পানীগঞ্জ জেলা যুবলীগের সভাপতি নিজামুদ্দিন জন্টুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহিম। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে 2016 সালের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্যরা। বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে বঙ্গভবনে কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের নেতৃত্বে 11 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে এ প্রতিবেদন হস্তান্তর করেন। প্রতিনিধি দলের সদস্যরা কমিশনের বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। রাষ্ট্রপতিও কমিশনের বিভিন্ন বিষয়ের খোঁজ খবর নেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং কমিশনের সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ 2 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়া সেনগুপ্ত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন 95,995 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সায়েদ আলী মাহবুব হোসেন রেজু পেয়েছেন 40,929 ভোট। ভোট গণনা শেষে বৃহস্পতিবার রাতে রিটার্নিং অফিসার নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল 8টা থেকে 110টি কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ। এছাড়া একটানা চলে বিকেল 4টা পর্যন্ত। শুরুতে বৃষ্টির কারণে ভোটারের উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় লক্ষ্য করা যায়। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন আওয়ামী লীগ প্রার্থী জয়া সেনগুপ্ত। অন্যদিকে অনিয়মের অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মাহবুব হোসেন রেজু। গত 5 ফেব্রুয়ারি বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর দিরাই সাল্লা নিয়ে গঠিত সুনামগঞ্জ 2 আসনটি শূন্য হয়। 6 এপ্রিলের মধ্যে হাজারীবাগের সব ট্যানারি কারখানা সাভারে সরানোর নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এছাড়া জরিমানার বিষয়ে 9 এপ্রিল আদেশ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 3 সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেন। কারখানাগুলো সরিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এর আগে গত বুধবার কোরবানির ঈদ পর্যন্ত হাজারীবাগে কার্যক্রম চালাতে চেয়ে করা ট্যানারি মালিকদের আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। গেল 12ই মার্চ রাজধানীর হাজারীবাগে চালু থাকা সব ট্যানারি বন্ধে হাইকোর্টের আদেশ আপিল বিভাগ বহাল রাখে। আর গেল 20শে মার্চ সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে আগামী 6 এপ্রিলের মধ্যে হাজারীবাগের সব ট্যানারির গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় পরিবেশ অধিদপ্তর। এখন পর্যন্ত 43টি কারখানা সাভারের নতুন ট্যানারি চামড়া শিল্পনগরীতে স্থানান্তর করা হলেও হাজারীবাগে এখনও চালু আছে 112টি কারখানা। সর্বোচ্চ আদালতের নির্দেশনা মেনে ট্যানারি কারখানাগুলো সরানোর বিষয়ে সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ট্যানারি মালিকরা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে কথা জানান তারা। মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছেন সেটার বাস্তবায়ন আমরাই করে দিব, আমরাই আমাদের ইউটিলিটি সার্ভিস সারেন্ডার করে দিব। সরকারের কাছে আমাদের দাবিগুলো থাকবে যে আমাদের যে সশর্তে ঋণগুলো দেওয়া, আমাদের যে সাভারে আজকে জমি দিয়েছে সেই জমির মূল্য পরিশোধ করে দেওয়ার পর আমাদেরকে রেজিস্ট্রেশন করে দেয় নাই। ক্রাস্ট এবং ফিনিশডের জন্য আমাদের গ্যাসের প্রয়োজন, সাভার একটা ট্যানেরও গ্যাস এই পর্যন্ত পানি। সুতরাং আপনার অটোমেটিক কিন্তু আপনার ব্যবসা আমরা বন্ধ করে দিতে পারি। বাগেরহাটের পানগুছি নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনার 3 দিন পর আরও 9 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত 14 জনের লাশ উদ্ধার করল ডুবুরি দল। নিখোঁজ 6 জনের সন্ধানে এখনও উদ্ধার অভিযান চলছে। পুলিশ জানায় বৃহস্পতিবার সকালে তৃতীয় দিনের মতো ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল নদীতে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনাস্থলে দক্ষিণে বদনিভাঙ্গা ও খাউনিয়া এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। এদিকে নিখোঁজ 6 জনের স্বজনদের কান্নায় নদী পাড়ে সৃষ্টি হয়েছে হৃদয় বিদারক দৃশ্যের। গত 28 মার্চ সকালে মোরেলগঞ্জের সোলমবাড়িয়া ঘাট থেকে যাত্রী নিয়ে পুরনো থানা ঘাটে যাচ্ছিল ট্রলারটি। নদীতে জোয়ার ও প্রচণ্ড ঢেউয়ের কবলে 70 জন যাত্রী নিয়ে ডুবে যায় ট্রলারটি। বাকিরা সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ ছিলেন 22 জন। এদিকে নারায়ণগঞ্জে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত 4 জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন এখনও অন্তত 25 থেকে 30 জন যাত্রী। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জ এলাকায় ট্রলার ডুবির এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় 80 থেকে 90 জন যাত্রী চাঁদপুরের মত্তব উপজেলার বেলতলী এলাকার একটি মেলায় যাচ্ছিল। এক পর্যায়ে মেঘনা নদীর ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় সাঁতরে কেউ কেউ তীরে উঠতে পারলেও অনেকে নিখোঁজ হয়। খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে 4 বছরের এক শিশু ও 2 নারী সহ 4 জনের লাশ উদ্ধার করে। এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের প্রত্যেকের পরিবারকে 20,000 টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। পাড়ি ধরতে লইছে, সামনে লোক গেছে গা, ঢেউটা হঠাৎ ঢেউ ওঠাতে ট্রলারটা তলে গেছে, নিচে গেছে গা। সম্পূর্ণ লোক একদিকে যোগ মারছে, যোগ মারতে ট্রলারটা কাইতে বইরা গেছে। 80 থেকে 90 জন এক লোক নিয়ে রামপুরা থেকে ওই বেলতুলি গ্রামে ওই ল্যাংটা মাজারের দিকে যাচ্ছিল। হবিগঞ্জের মাধবপুরে পাহাড়ি ঢলে একটি ব্রিজ ভেঙে পড়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রেলওয়ে পূর্বাচল কর্তৃপক্ষ। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় পাহাড়ি ঢল নামে। এতে উপজেলার ইটখোলা এলাকার তেলনিয়া খালের উপর নির্মিত ব্রিজটি ধসে যায়। ফলে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস, শ্রীমঙ্গল এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা ট্রেন আখাউড়া রেল স্টেশনে আটকা পড়ে। রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ঘটনার পর থেকে ব্রিজটি মেরামতের কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রাজধানীর স্বামীবাগের মুন্সিরটেক এলাকায় জাকির হোসেন নামে এক পিতল ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে দুর্বৃত্তরা জাকির হোসেনকে তার নিজ বাড়ির পাশের রাস্তায় গুলি করে পালিয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের বাবা জানান, অপরিচিত এক যুবক জাকিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির কাছে মুখোশ পরা অস্ত্রধারীরা তার ছেলেকে গুলি করে। এতে ঘটনাস্থলেই নিহত হন জাকির। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। জাকির হোসেনের বাবার দাবি, কারো সঙ্গে তার ছেলের কোনো শত্রুতা ছিল না।
আর এক লোকে ফোন দিছে যে নিচে মাল লওয়ার কথা, তো ওই লোক আইসে মাল নিচ্ছে, আরে টাকা দিব। এর মধ্যে দেখি কি যে চারজন যেমন মুখোশধারী যে শুনে দেখছে মুখ লাগাই না, ওই টাইমে দেখে বুঝে আছে দৌড় দিছে ঠাইসা। দৌড় দেওয়ার পরেই সামনে আসলো দুইজন, পিছনে আসলো দুইজন, সাথে সাথে গুলি করছে। থাপাত আমি ওরা ধরছি, ধরার পরে ওই আরেকজনের গুলি ভাগ করছে, আর ওই গুলি ম্যাগজিন ভাই করতে মারবো, হের পরে গেছে, আমি উঠতে উঠতে আর ওইখান থেকে চলে গেছে। ফ্রিল্যান্সিং মার্কেটের বিশ্ববাজার ও বাংলাদেশের ফ্রিল্যান্সিং এর সম্ভাবনা নিয়ে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিল্ড ইয়োর ক্যারিয়ার ইন ফ্রিল্যান্সিং শীর্ষক এক কর্মশালা। এতে সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান ও কোডার্স ট্রাস্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আতাউল গনি ওসমানী সহ আরো অনেক উপস্থিত ছিলেন। দেশের ফ্রিল্যান্সিং এর সম্ভাবনা তুলে ধরা হয় সেমিনারে। এর মিডিয়া পার্টনার ছিল সময় সংবাদ। আমি তখন ছোট ছিলাম, তবে আমরা 18,000 এর বিজ্ঞপ্তি দিয়েছি ইলাস্ট্রেটর। দেশের বাইরের খবর। মালয়েশিয়ার বিভিন্ন অভিবাসন বন্দিশালায় গত 2 বছরে শতাধিক শরণার্থীর মৃত্যু হয়েছে। বিভিন্ন রোগ ও অজ্ঞাত কারণে এসব বন্দির মৃত্যু হয়েছে বলে মালয়েশিয়া সরকারের মানবাধিকার কমিশনের নথি পর্যালোচনা করে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে আরও আগে মালয়েশিয়া সরকারের হাতে দেয়া হলেও বৃহস্পতিবার সংবাদ মাধ্যম এ তথ্য প্রকাশ করে। এতে দেখা যায় বিভিন্ন বন্দিশালায় 2015 সালে 83 জন এবং 2016 সালে 35 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অধিকাংশই মিয়ানমারের মুসলিম রোহিঙ্গা। তবে অভিবাসন বন্দিশালায় শরণার্থীদের মৃত্যুর বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। This was the first Malaysia had allowed a foreign journalist to বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের খবর। তৃতীয় ওয়ানডের আগে কলম্বোতে প্রথম দিনের মতো অনুশীলন করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে প্রচন্ড গরমের কারণে সেরা একাদশের বেশিরভাগ ক্রিকেটার এদিন ছিলেন অনুপস্থিত। এদিকে অনুশীলনে কিছুটা ধীর মেজাজি থাকলেও কোচের বিশ্বাস যে ফর্মে রয়েছে টাইগাররা সেটা ধরে রাখতে পারলে সিরিজ বাংলাদেশই জিতবে। শ্রীলঙ্কা থেকে আল মামুনের ক্যামেরায় আরো জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। কলম্বোতে ১৭তম টেস্টে স্মরণীয় জয় দিয়ে শুরু। এরপর ওয়ানডেতেও বিজয়ের ঝান্ডা উড়িয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্রিকেট আকাশে তাই রঙিন স্বপ্ন উকি দিচ্ছে লঙ্কানদের মাটিতে ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের। যে মিশনকে সামনে রেখে অনুশীলন করল টাইগাররা কলম্বোতে। অনুশীলনের মঞ্চে দেখা গেল ক্রিকেটারদের চোখে মুখে এখনো জয়ের ক্ষুধা প্রাণবন্ত, আর সেটাই ক্যাশ করতে চাইছেন কোচ হাতুরু সিংহে। ছেলেরা বর্তমানে দারুণ সময় পার করছে। জয়ের পর তাদের মাঝে আত্মবিশ্বাস কাজ করছে। দলের সবাই ফর্মে আছে, এটাই ধরে রাখতে হবে। শ্রীলঙ্কা ঘরের মাটিতে অনেক শক্তিশালী দল, কিন্তু আমরা আমাদের স্বাভাবিক ক্রিকেট খেললে সিরিজ আমাদের কাছেই থাকবে। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট দল ছাড়াও অদৃশ্য প্রতিপক্ষ বাংলাদেশের প্রচন্ড গরম। বাতাসের আর্দ্রতাও খুব কম, ঘন্টায় বেগ মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার। তাই কিনা অনুশীলনে একাদশের নিয়মিত মুখ মুশফিক, মুস্তাফিজ, সৌম্য ছাড়া বাকিরা এদিন থেকেছেন হোটেলে। সবাইকে যে প্রতিদিন অনুশীলন করতে হবে এটা আমি প্রয়োজন মনে করি না, কারণ ওরা অনেক ক্রিকেট খেলছে। তাছাড়া আজ বেশ গরমও পড়েছে, তাই বিশ্রাম নিলে ওদের জন্যই বরং ভালো হবে। ইনডোরের পর চোখ পড়ল সিঙ্গলিস স্পোর্টস ক্লাব মাঠের সেন্টার উইকেটে, যেখানে বোলিং কোচ কোটনি ওয়ালশ ব্যস্ত পেসারদের নিয়ে। যদিও দ্বিতীয় ওয়ানডেতে পেসাররা ছিলেন বেশ ব্যয়বহুল, তাই কিনা আলাদা ক্লাসে মুস্তাফিজ, রুবেলরা। দেখুন, ডাম্বোলার উইকেট ব্যাটিং স্বর্গীয়, তারপরও পেসাররা ভালো করেছে। বিশেষ করে তাসকিনের হ্যাট্রিকের কথা বলবো। তবে শেষ 10 ওভারে আমাদের নিয়ন্ত্রণ ছিল না। আশা করছি পরের ম্যাচে এমনটা হবে না। শনিবার অঘোষিত ফাইনালে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ডাম্বুলায় পাহাড় সমান আক্ষেপের পর টাইগারদের এবারের মিশন কলম্বোতে, যেখানে তারা আপোষহীন আর স্বপ্ন বুনছেন সমর্থকেরা। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে ম্যাচের দিন বৃষ্টির কারণে এর সবকিছু কিন্তু পাঞ্চে হয়ে যেতে পারে। সিঙ্গলির স্পোর্টস ক্লাব থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেটের খবর। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব 23 ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে টাই করেছে স্বাগতিকরা। ফলে নেট রান রেটে পিছিয়ে থেকে বি গ্রুপে দ্বিতীয় অবস্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে মুমিনুল হকের দল। কক্সবাজারে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় 35 রানেই টপ অর্ডারের 4 ব্যাটসম্যানকে হারায় পাকিস্তান। এরপর তৃতীয় উইকেটে নামা সোহাইলের 63 রানে কিছুটা স্বস্তি ফেরে তাদের।
তালাতের অপরাজিত 57 ও আজমের 30 রান ছাড়া আর বড় সংগ্রহ পাননি কোনো ব্যাটসম্যান। ফলে 8 উইকেটে 233 রানের স্কোর পায় পাকিস্তান। জবাবে বাংলাদেশের শুরুটাও খুব ভালো হয়নি। দলীয় 24 রানে সাইফ ও আজমিরের উইকেট হারায় তারা। এরপর শান্ত ও মুমিনুল জুটি মিলে গড়েন 63 রান। দলীয় 87 রানে শান্তকে সাজঘরে পাঠান তালাত। ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাসির। তার ব্যাট থেকে এসেছে মাত্র 6 রান। তবে অধিনায়ক মুমিনুলের 75 রানে চড়ে জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখে স্বাগতিকরা। কিন্তু শেষ হাসি হাসতে পারেনি বাংলাদেশ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত মিঠুনের 53 রানে ভর করে 8 উইকেটে পাকিস্তানের সমান 233 রান গড়ে তারা। ফলে টাই হয় ম্যাচটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেটে জঙ্গি আস্তানায় অভিযানে আহত র্যাবের গোয়েন্দা প্রধান আবুল কামাল আজাদ মারা গেছেন। সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৌলভীবাজারের ফতেপুরে জঙ্গি আস্তানায় নারী শিশু সহ 7 থেকে 8 জন নিহত, সবাই 90 জেএমবির সদস্য। ব্রিফিংয়ে পুলিশ। বড়হাটে অভিযান শুক্রবার, কুমিল্লায় নির্বাচনের পর। আবারও কুমিল্লা সিটির অভিভাবকের দায়িত্ব বিএনপির সাক্কু। বিজয়ী হয়ে ইসির বিরুদ্ধে নানা অভিযোগ, অভিনন্দন জানালেন সীমা। নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি সিইসির। বাগেরহাটের পাঁচগুছি নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরো 9 জনের লাশ উদ্ধার। মৃতের সংখ্যা বেড়ে 14। নারায়ণগঞ্জের ট্রলার ডুবিতে 4 জনের লাশ উদ্ধার। এবং হবিগঞ্জের সেতু ভেঙে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ। বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে বেশ কয়েকটি ট্রেন। দর্শক, এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।